সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দিল্লিতে মোদির বউ সেজে বসে আছে শেখ হাসিনা, বাংলাদেশে ফেরত পাঠাতে মোদিকে প্রকাশ্য চ্যালেঞ্জ ওয়াইসির। এদিকে হাদি স্টাইলে তারেক রহমানকে হত্যা চেষ্টা, দুজন গ্রেপ্তার। এরপর থাকছে শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ। সর্বশেষ পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। দিল্লিতে মোদির বউ সেজে বসে আছে শেখ হাসিনা, বাংলাদেশে ফেরত পাঠাতে মোদিকে প্রকাশ্য চ্যালেঞ্জ ওয়াইসির। দিল্লির রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছেন ভারতীয় মুসলিম নেতা ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এক জনসভায় দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকেও বাংলাদেশে ফেরত পাঠান। এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র বিতর্ক। ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে চলতি আইপিএলে খেলতে পারছেন না মুস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্স নিলামে তাকে কিনলেও শেষ পর্যন্ত দল থেকে বাদ দেওয়া হয়। বিজেপি ঘনিষ্ঠ মহল এটিকে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান হিসেবে তুলে ধরতেই ক্ষোভে ফেটে পড়েন ওয়াইসি। রবিবার ৪ জানুয়ারি এক প্রাচীন সমাবেশে ওয়াইসি বলেন, ওরা মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বলছে, দেখো আমরা এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি, আরে আরেকজনকে ফেরত পাঠাও যে দিল্লিতে মোদির বোন সেজে বসে আছে। আপনারা যদি চান তাকে ফেরত পাঠানো হোক, তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানেই থামেননি তিনি। প্রধানমন্ত্রীকে সরাসরি উদ্দেশ্য করে ওয়াইসি বলেন, মোদিজি, আওয়াজ আসছে, তাকে ধরুন, বের করুন, বাংলাদেশে ফেরত পাঠান। এই বক্তব্যে সভাস্থলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওয়াইসি তার বক্তব্যে ভারতের ভেতরে মুসলিম হত্যাকাণ্ডের প্রসঙ্গও টেনে আনেন। তিনি প্রশ্ন তোলেন, জালগাঁওয়ে এক মুসলিম সন্তানকে হত্যা করা হলো, কেন তখন আপনারা ক্ষুব্ধ হন না? মহসিন শেখ, সুলেমান পাঠান, এই নামগুলো কি আপনাদের বিবেক নাড়া দেয় না? তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর পুনেতে মহসিন শেখের হত্যাকাণ্ডের বিচার দাবি উঠেছিল। পরে জালগাঁওয়ে সুলেমান পাঠানকে তার নিজের বন্ধুরাই পিটিয়ে হত্যা করে। ওয়াইসির ভাষায়, বাংলাদেশে কেউ মারা গেলে আমরা নিন্দা করি, তেমনি ভারতেও যারা মানুষ খুন করে তারাও জালিম। হিন্দু হোক বা মুসলমান, মানুষের জীবনের মূল্য সমান। সবচেয়ে বিস্ফোরক অংশ আসে অর্থনৈতিক তথ্য তুলে ধরার সময়। ওয়াইসি বলেন, একজন ক্রিকেটারের চুক্তি বাতিল হওয়ায় আপনারা মিষ্টি বিলি করছেন, তাহলে সাধারণ মানুষ মোদিকে জিজ্ঞেস করুক, এই বছর বাংলাদেশকে ১২০ কোটি টাকা দেওয়া হয়েছে কিনা। ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে। গত ১০ বছরে বাংলাদেশকে দেওয়া হয়েছে $৮ বিলিয়ন লেটার অফ ক্রেডিট। তিনি ক্ষোভ ঝাড়েন বিজেপি নেতাদের ভূমিকা নিয়েও। একদিকে বাংলাদেশকে হাজার কোটি টাকার সাহায্য, আর অন্যদিকে নির্বাচনের সময় বলছেন, দেখো আমরা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি। এটা কি মানুষকে বোকা বানানো নয়? ভাষণের শেষ অংশে ওয়াইসি স্পষ্ট করে বলেন, আমি কোনো ধর্মের বিরুদ্ধ নই, কিন্তু মজলুমের জন্য ইনসাফ চাওয়া যদি অপরাধ হয়, মুসলিম হত্যার বিচার দাবি করা যদি অপরাধ হয়, তাহলে খোদার কসম আমি এই অপরাধ করেই যাব। ওয়াইসির এই বক্তব্য শুধু ভারত নয়, বাংলাদেশেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
প্রশ্ন উঠছে, একজন ক্রিকেটারকে বাদ দেওয়াই যদি সাফল্য হয়, তাহলে দিল্লির রাজনীতিতে আসলে কি খেলা চলছে? এই রাজনীতির শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। একে তারেক রহমানের বাসার সামনে থেকে সন্দেহভাজন দুইজন আটক। রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ। রোববার ৪ জানুয়ারি বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫০ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে মোহাম্মদ রুহুল আমিন নামের এক ব্যক্তি তারেক রহমানের বাসা ও পার্শ্ববর্তী গাড়ির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়। আটক রুহুল আমিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়। এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১৫ একই বাসভবনের সামনে মোহাম্মদ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেহ তল্লাশির সময় তার কাছ থেকে ২ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সর্বশেষ, শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। রোববার সকাল ও শনিবার দিনগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকার ইউপি সদস্য নাসির ব্যাপারী ও তাজুল ছইয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শনিবার দিনগত রাত থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে উভয় পক্ষের লোকজন হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে জাবেদ শেখ নামের এক যুবক আহত হয়। পরে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও এ ঘটনায় বেশ কয়েকটি দোকান ও কয়েকটি বসতবাড়িতে হামলা চালানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহমেদ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কিছু হাতবোমা বিস্ফোরণ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।